আমরা এখন আছি কাটরা মসজিদ। কাটরা মসজিদ। কাটরা মসজিদে এসে সেখানকার ইতিহাস নিয়ে একটু কথা বলবো, জানবো দাদার কাছ থেকে। দাদার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে আকবর শেখ। আকবরদার কাছ থেকে জানবো কাটরা মসজিদের ইতিহাস। আমরা আকবরদার কাছ থেকে ইতিমধ্যে অনেকটা তথ্য জেনেছি, আর যতই জানছি আকবরদার কাছ থেকে ভালো লাগছে। খুব সহজ সরল সাধারণভাবে আকবরদা বুঝিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। এই কাটরা মসজিদ নিয়ে আকবরদার মতামতটাও শুনি, একটু বলুন। তাহলে আমরা চলে এসেছি কাটরা মসজিদ। মুর্শিদাবাদ মানে নবাবের শহর। নবাব বলতে প্রথম নবাব যিনি এই মুর্শিদাবাদে এসে এই মুর্শিদাবাদের নামকরণ করেছেন, ওনার নাম হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান। আর ওনার নাম অনুসারে জায়গার নাম হয় মুর্শিদাবাদ। তার আগের নাম ছিল মুকসুদাবাদ বা মুকসুদাবাদ। ওনার তৈরি করা একটাই বর্তমানে স্থাপত্য রয়েছে, সেটা হচ্ছে এই যে কাটরা মস্ক যেটা রয়েছে, এর 3টে পার্ট রয়েছে। দেখতে পাচ্ছেন 2টো মিনার দেখা যাচ্ছে, 3টে মিনার নষ্ট হয়ে গেছে। এটা একটা মসজিদের অংশ। আর তার সামনে যেগুলো রয়েছে দোতলার মতো করা আছে, যে ব্যালকনি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোনো এক সময় শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আর তার নিচে ছিল সরাই। সরাই মানে সে সময় যারা রাতবিড়িতে এখানে আশ্রয় নিতে পারতেন। মানে এক কথায় একটা জায়গায় 3টে সে সময় কাজ করা হতো। এবার প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমি কাছে গিয়ে বলবো। বেশ, এটা আমরা ভিতরে ঢুকছি এই পথ দিয়ে। হ্যাঁ, এইখানে ভেতরে ঢুকবো, কিন্তু তার আগে লক্ষ্য করুন এই যে ইটের কাজগুলো। এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, খুব ছোট ছোট ইট, যেটাকে বাংলা ইট বলা হয়। কাছে যাই আর একটু তাহলে। হ্যাঁ দেখুন, কাছ থেকে দেখুন, এই যে ইটগুলো দেখা যাচ্ছে খুব ছোট ইট। এগুলো ফোড়াতে সক্ষম আর টিকসই বলে এই ইটগুলো এত ছোট ছোট করা হয়েছে। এটাকে বাংলা ইট বা লাখরি বা লাহোর ইট বলা হচ্ছে। এত ছোট করার কারণ কি? ওই যে টিকসই হবে বেশি, মানে নোনা ধরবে কম। ঠিক আছে, ছোট ছোট। হ্যাঁ ছোটো ছোটো। আর এটা নিচু করার উদ্দেশ্য আমি কী বললাম, আমরা এখন মসজিদের মধ্যে প্রবেশ করতে যাবো, সেই জন্য এই গেটগুলো নিচু করা রয়েছে। ঠিক আছে, এই পথ দিয়ে ঢুকবো না? হ্যাঁ, এই পথ দিয়ে আমরা প্রবেশ করব। আর যেটা বলছিলাম, সে সময় এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে বেরিয়ে আসুন একটু, এই যে দেখা যাচ্ছে এই সময় কী আছে, সে সময় করিডর ছিল। এই যে উপরে বললাম ছাত্রদের নিবাস, ছাত্রদের থাকার জায়গা রয়েছে, তারা সেখানে থাকবে। কিন্তু মাস্টার তাকে ওয়াচ করবে কী করে, তার জন্য একটা করিডর তৈরি করা ছিল, এটা দিয়ে তারা সেই ছাত্রদেরকে ওয়াচ করতো। বোঝা যাচ্ছে এই যে করিডর যেটা রয়েছে, এই যে পুরো চলে যাচ্ছে একদম, মানে ওই ছাত্রদের কোন ঘরে কে কী করছে দেখতে পাবে না, তো বাইরে থেকে তারা লক্ষ্য করতেন। ঠিক আছে, আর এই যে মসজিদের কথা বলছিলাম, এই হচ্ছে সেই মসজিদ। যে 3টে গম্বুজ নষ্ট হয়ে গেছে, বর্তমানে 2টো গম্বুজ আজও অক্ষত রয়েছে। 1897 সালে একটা ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে এই মুর্শিদাবাদে বহু কিছু নষ্ট হয়, তার মধ্যে এই মসজিদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে। বর্তমানে সামনে 2টো মিনার রয়েছে, এই পাশে একটা মিনার বা এই পাশে একটা মিনার দেখা যাচ্ছে। এই 2টো মিনার বর্তমানে রয়েছে, কিন্তু পেছন দিকে আজকে যেটা বলছি আমরা, সেটাই সামনে ছিল কোনো এক সময়, সেই 2টো মিনার নষ্ট হয়ে গেছে। আর এই সময় কিন্তু প্রদীপের ব্যবস্থা ছিল না, এই যেগুলো প্রদীপ জ্বালানোর জন্য করা রয়েছে। ঠিক আছে, এই যে প্রদীপ জ্বলবে এগুলো, মানে লাইটের ব্যবস্থা। হ্যাঁ, লাইটের ব্যবস্থা, কারণ সেই সময় এখানে ওই রকম লাইট ছিল না, আজকের মতো লাইট ছিল না বলে লাইটের ব্যবস্থা করে প্রদীপ জ্বলতো সেই সময়। দাদা কথাগুলো বলছে, আর সেই সময়টাতে বারবার ফিরে যাচ্ছি। ইতিহাসকে ধরতে আসিনি, ধরতে এসেছি বাস্তবকে। আর বাস্তব ধরতে গেলে দাদার কাছে শুনছি টুকটাক, আর যে তথ্যগুলো শুনছি সেগুলো আমি মোটেও ইতিহাসকে কেন্দ্র করে বলছেন না, উনি বাস্তবে এখন কেমন আছে কাটরা মসজিদ সেইটুকু শোনাচ্ছেন, আর সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বর্তমানে এই জায়গায় কোনো এক সময় নামাজ পড়া হতো। পুরো চত্বরটায় একসঙ্গে 2000 নামাজি নামাজ পড়তে পারতেন। তার জন্য ছোটো ছোটো এখানে কার্পেটের মতো ম্যাট করে বসানো আছে, এখানে এক সঙ্গে এক জায়গায় নামাজ পড়তে পারবে। আর সেই সময় সুন্দর এই রোদ থেকে বাঁচার জন্য বা রোদ মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই যে উপর দেখতে পাচ্ছেন, শামিয়ানা টাঙানোর জন্য উপরে শিকল দেওয়া রয়েছে, যে উপরে পাথর, তারপরে ওই যে লোহার শিকলগুলো দেওয়া হয়েছে। পুরো উপরের আস্তানা চলে যাবে, কাপড়ের একটা স্তর চলে যাবে, সেখান থেকে রোদ বৃষ্টি থেকে তারা রক্ষা পাবে। আর এই যে ছোটো ছোটো ঘরগুলো বললাম মুসাফিরখানা, এগুলো হচ্ছে আপনাকে বাচ্চাদের অতিথিশালা ছিল। এখানে সেই সময় কোরআন তেলাওয়াত করা হতো বা কোরআন হিফজ করা হতো বাচ্চাদের। কারণ সেই সময় কী হচ্ছে, এই ইংরেজি শিক্ষার প্রসার সেইভাবে ঘটেনি। আমি বলছি 1704 সালের কথা বলছি। ঠিক আছে, 4 সালে যদিও এটা তৈরি হয়নি, উনি এসেছিলেন, এই জায়গার নামকরণ করেছিলেন। 1717 সালে উনি নবাব হয়েছিলেন, আর 1727 সালে উনি মারা যান। আর এই মসজিদ নির্মিত হচ্ছে 1723, কারোর মতে 24 সালে নির্মিত হয়। তারপরে এখানে সেই জিনিসগুলো হতো। ঠিক আছে, তো সেই সময় ইংরেজির প্রসার সেভাবে হয়নি। সেই সময় যে ভাষা ছিল ফার্সি, অ্যারাবিক, সেই ভাষাগুলো এখানে শিক্ষা দেওয়া হতো। আজকে সেটা টোটালি বন্ধ হয়ে পড়ে রয়েছে, কারণ এই মসজিদটা এখন বন্ধ, নামাজ এখানে হয় না।
কোনোদিন হয় না বিশেষ দিন? না না না, কোনো এখানে নামাজ হয় না, আগে হতো, এখন হয় না। এখন হয় না কেন? এএসআই নেওয়ার পরে সেখানে নামাজ পড়ার এএসআর কিছু নিয়ম রয়েছে, যেটা যেরকম অবস্থায় পাবে সেটা সেইভাবে রাখবে। তো এরা যখন নেয় তখন এটা নামাজ কেউ কোনোদিন পড়েনি বা তারা কাউকে দেখতে পায়নি বলে এটা সেরকম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই সাইডটা যাই, মানে হেরিটেজ হওয়ার পর থেকে আস্তে হ্যাঁ হ্যাঁ, বন্ধ পড়ে আছে, যেহেতু সংরক্ষণ হ্যাঁ। অবস্থায় আছে। কিন্তু তারা যেহেতু নামাজ পড়তে দেখেনি বলে এরকম অবস্থায় রয়েছে। এই সারা প্যালেসটা এটা হচ্ছে সেই সময় হয়তো এই মানে মাস্টারমশাইদের কিছু থাকার জায়গা বলা যেত, এটা নহবতখানা বলে। হ্যাঁ, নহবতখানা বলে, কিন্তু নহবতখানা বলা যায় না, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নহবত কেউ আসবে তাকে নিশ্চয়ই সম্বর্ধনা সেইভাবে করা যাবে না। কোনো স্কুলে গেলে হেডমাস্টার আসছে বা আসছে বলে তার জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া যায় না। এটা এক কথায় মাস্টারমশাইদের গেস্ট রুম বলা যেতে পারে, বা তারা এখানে সেই সময় রেস্ট করতে। আর এর নিচে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। আমরা যে হ্যাঁ ঠিক এই সিঁড়ির উপরে উঠবো, এই নিচে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। তার সমাধিটা আমরা দেখে নেব এগিয়ে আছে। আর উপরে এগুলো থাকতো আপনার যে গেস্টগুলো, ওরা থাকতো উপরে। এখানে সব পড়ানো তোমাকে তো আমি কথাগুলো বললাম, তুমি আবার শুনতে গেছো। এটা হচ্ছে সেই সমাধি যার নামে মুর্শিদাবাদ, নবাব মুর্শিদ কুলি খানের সমাধি রয়েছে। মুর্শিদ কুলি খান সমাধি। না তাহলে এই যে মুর্শিদ কুলি খাঁ উনি বাংলা বিহার উড়িষ্যার নবাব, তবুও কিন্তু একটা জায়গায় সাহিত্য অবস্থায় রয়েছে, আর তার উপর দিয়ে মানুষ হতে হেঁটে চলেছে আজকের দিনে। কিন্তু এটা ভাবার বিষয় রয়েছে, উনি কেন সিঁড়ির নিচে সমাধি দিলেন? শুধু নিজের নয়, ওনার বেগমের সমাধি একইভাবে, ওনার মেয়ের সমাধিও একইভাবে, এমনকি ওনার জামাই সমাধি মসজিদের পাশে রয়েছে, ওনার নাতির সমাধি সে একইভাবে তৈরি করা হয়েছে। উদ্দেশ্য একটাই, মানুষ মাত্রই একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে, আর কখনো তাকে অহংকার করা উচিত নয়, তাকে কারণ মাটির সঙ্গে মিলন হতে হবে। এটা তার একটা মেসেজ হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে উনি যখন এখানে নামাজ পড়তে আসবেন বা যে সমস্ত লোক যারা আসবে তাকে স্মরণ করেই উপরে যাবে। আর যখন উপরে যাবে তারা যখন নামাজ পড়বে, এটা অ্যাকচুয়ালি মুসলিম একটা মানে ধর্মীয় স্থান। তাহলে যখন যে সমস্ত মুসলিম ভাইরা নামাজ পড়তে যখন আসবেন, যখন একটা সমাধি দেখবে, আর তারা যখন জানবে এই পুরোটাই উনি তৈরি করেছেন, তাহলে ওনার জন্য কিছু প্রার্থনা করবে। আর তাদের মধ্যে কেউ যদি সেই প্রার্থনা ঈশ্বর যদি পছন্দ করে নেয়, তখন তিনি স্বর্গলাভ করতে পারবে। এই আশাও এই সিঁড়ির নিচে সমাধি হতে পারে। সেই সময় এই ভাবনা হ্যাঁ ভেবেছিলেন, ভাবতে পেরেছিলেন। তার জন্য সিঁড়ির নিচে ওনার শুধু নয়, ওনার ফ্যামিলির প্রত্যেকটাই সিঁড়ির নিচে সমাধি রয়েছে। ঠিক আছে, এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি মসজিদের ভেতরে। যে বললাম মসজিদের 3টে অংশ নষ্ট হয়ে গেছে, উপরে যে মিনারগুলো দুটো দেখা আছে অক্ষত অবস্থা রয়েছে, আর 3টে নষ্ট হয়ে গেছে। ওই যে বললাম 1897 সালে যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে এটা নষ্ট হয়েছে। আর দেখুন এটা মেন দরজা। অ্যাকচুয়ালি মসজিদ সবসময় ব্যালেন্সে থাকে, দুই পাশে দেখেন দুটো, মাঝখানে এটা রয়েছে। আর উপরে দেখেন একটা কিছু লেখা রয়েছে, অ্যারাবিকে লেখা রয়েছে। ওই যে উপরে লেখা রয়েছে, ভেতরেও রয়েছে। হ্যাঁ বলো। এই যে এখানে দেখা যাচ্ছে একটা কালো অংশ লেখা রয়েছে, এটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মানে উনি সবাইকে সৃষ্টি করেছেন, ওনা ছাড়া কেউ নেই। আর হযরত মুহাম্মদ বা প্রফেট মতো ওনার হচ্ছে প্রেরিত দূত বা রসুল যাকে বলা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কি করা যাবে? এখান থেকে মৌলবি বসে নামাজটা পড়াতে পারবেন। নামাজ পড়ানো জায়গাতে ব্যালেন্স, মানে একটা শিক্ষক মশাই যখন একজনকে পড়াবে ছাত্রদেরকে, তাহলে কি চারিদিকে মনোযোগ দরকার আছে আমার? তাহলে উনি মধ্যে থাকবে, তাই সেটাই তো হাই স্কুলে আমরা দেখি। তাহলে এটা যদি ধরা যায় সেই জায়গা, তাহলে এটা মিডল, এর যতটা এই পাশেও রয়েছে ঠিক ততটা ওই পাশেও রয়েছে, শুধু নামাজ পড়ার জন্য ওই জায়গাটা। আর এটাকে মেহরাব বলা হচ্ছে। এখানে বসে তারা না করবে, আপনাকে কোনো বক্তব্য দেওয়ার থাকলে বা কোনো মেসেজ দেওয়ার থাকলে এই জায়গা থেকে মেসেজ দেবে, আর এখানে বসে শুধু নামাজটা পড়ানো হবে। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন আপনারা রেখেছে, কী বলা হচ্ছে এটাকে, আপনার খিলান। এই যে খিলান মানে কি আছে, একটার সঙ্গে একটা জড়িত রয়েছে, এই যে একটা এটার সঙ্গে একটা এর সাপোর্ট রয়েছে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, এর বেসটা পুরোটা নিচে চলে আসছে, সেটা টিকসই বেশি হবে। ঠিক আছে, কিন্তু
ভূমিকম্পে তো অনেক কিছু নষ্ট হয়ে যায়, এটাও সেই ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে। এটা ভূমিকম্পে নষ্ট হওয়ার ফলে কিছুটা হেলে গেছে। দেখুন এই যে উপরে যে বিট দেখা আছে, এই বিটটাতে লক্ষ্য করুন, দেখুন ওই বিটগুলো আরও নিচে নেমে গেছে। ওই যে একটা বিট দেখা যাচ্ছে নিচে নেমে গেছে, যাই একটু কাছে চলো। হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে বিটটা নিচে নেমে গেছে, এই যে বিট উপর, হ্যাঁ ভূমিকম্পের ফলে হয়েছে। ওই দিকটা হেলে গেছে, দূর থেকে দেখলে বোঝা যাবে। এই যে ওই যে ছেড়ে গেছে, এটা নিশ্চয়ই আলাদাভাবে তৈরি করা হয়নি, বোঝা যাচ্ছে ভালোভাবে এই যে কতটা হেলে গেছে, ঠিক আছে। আর এইখানে আসলে আরও বোঝা যাবে, এই যে আস্তে আস্তে এগুলো সব ওটা থেকে নিচু হয়, এটা থেকে আবার এটা নিচু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে জাফরি বা ঝারুকা যেটা বলা হচ্ছে, এ পাশ থেকে ও পাশ পুরো রয়েছে। এই যে মানুষ এখানে শত শত মানুষ আসবে যখন নামাজ পড়বে, এর যে হাওয়াটা এয়ারটা যেন বেরিয়ে যেতে পারে দুপাশ দিয়ে, সেই জন্য সেই সিস্টেমটা তৈরি করা হয়েছে। এখানেও একটা থাকবে তো, হ্যাঁ উপাস সব দিকে আছে, যত ইয়েগুলো দেখবেন। ভাবলেও অবাক হতে হয় যে সেই সময়ও এত প্ল্যান, কারণ সেই সময় তো এসি ছিল না, সেই সময় এই যে প্রাকৃতিক হাওয়াটাই সারা নিতেন, ওরা প্রাকৃতিকটাকে বেশি ওরা প্রায়োরিটি দিতেন। আপনার কি মনে হয় যে সেই সময়ের ভাবনা এখন অবাক লাগে না? হ্যাঁ অবশ্যই অবাক লাগে, কারণ সেই সময়ের আমরা যে কল্পনা করি, দেখুন এইটা শুধু নয়, এই যে সেই সময় লাইটের পরিমাণ কম ছিল, তার জন্য কী করা হয়েছে, সামুদ্রিক ঝিনুকে ডাস্ট করে তার উপরে প্রলেপ দেওয়া হয়েছে। এটা প্লাস্টার, এটা ইট, বোঝা যাচ্ছে ইট। তারপরে এটা কী হচ্ছে, ইটের গুঁড়ো দিয়ে প্লাস্টার করা হয়েছে, ইটের গুঁড়ো প্লাস্টার পরে গেছে, সামুদ্রিক ঝিনুক দেওয়া হয়েছে, তাহলে সাদা ধপধপে হয়ে যাচ্ছে। এবার রাত্রিবেলা যে হালকা আলো হয় না, তবুও কিন্তু পুরো চকচক করবে। তখনকার চিন্তাধারাটা আলাদা আসলে, এই বোঝা যাচ্ছে যে পুরোটা এটা প্রলেপ দেওয়া আছে। আজকের দিনে সেই প্রলেপগুলো নষ্ট হয়ে গেছে, পুরো জায়গাটাই ছিল অ্যাকচুয়ালি এটা টোটাল সাদা কালার ছিল বলা যেতে পারে। সাদা বলা চলে তো, হ্যাঁ সেখানে দেখুন প্রত্যেকটা জায়গায় সাদা চিহ্ন দেখা আছে। চলো আজকে টোটালি নষ্ট হয়ে গেছে। ওই যে ওরা আছে ওইদিকে ছবিটা তুলছে, আর কিছু এখন কিছু নেই, বলবো না এখানটায়, এদিকটা মোটামুটি বলা হয়ে গেছে। এবার এই মুর্শিদ কুলিখার সম্বন্ধে একটু বলে দিই। কই মুর্শিদ কুলিখার ইয়ে করে আসলে, হ্যাঁ সম্বন্ধে একটু ওনার সম্বন্ধে বলে দিই। তাহলে আমরা জানলাম এটা নবাব মুর্শিদ কুলিখা তৈরি করেছেন। অ্যাকচুয়ালি মুর্শিদ কুলিখা শোনা যায় উনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, কিন্তু একমাত্র আমরা আপনি একটু একটু করে হাঁটতে হাঁটতে বলুন, তাহলে ক্যামেরাটা চললে আরও আসতে এমনি এমনি। ঠিক আছে, তাহলে মুর্শিদ কুলিখা একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, প্রত্যেকটা ঐতিহাসিক লিখেছেন, কিন্তু ওনার আদি নাম কি অনেকে সেই রকমভাবে তথ্য দেয়নি। একমাত্র নিখিলনাথ রায় তার বই লিখেছেন সুদর্শন নারায়ণ মিশ্র। আর উনি খুব ধর্মপরায়ণ মানুষ ছিলেন, কারণ উনি একটা দিন নয় 3টে মাস রোজা রাখতেন, 3টে মাস রোজা রাখতেন। আর ওনার হারেম ছিল না, মানে এক কথায় প্রত্যেকটা নবাবেরই কম বেশি হারেম থাকে, মুর্শিদাবাদে দেখা যায়। কিন্তু একমাত্র ব্যতিক্রম রয়েছে দুইজন, একটা হচ্ছে আলীবর্দী খাঁ আর নবাব মুর্শিদ কুলি খাঁ। এদের একজনই করে স্ত্রী ছিল, আর এদের কোনো হারেম ছিল না, এরা কোনোদিন মদ্যপানও করেননি। সিরাজ করতেন, হ্যাঁ সিরাজের 3টে বেগম রয়েছে, ওনার হারেম ছিল, হ্যাঁ মদ্যপান উনি করতেন। আর ইনি মুর্শিদ কুলি খাঁ যিনি ছিলেন, ইনি রাজকোষের টাকা নিয়ে কখনো ব্যয় করতেন না, নিজেই অর্থ উপার্জন করে সেই পয়সা দিয়ে ইনি ব্যয় করতেন। আচ্ছা আর একটা কথা জানান, আমরা এখন বর্তমানে জানছি মুর্শিদ কুলি খাঁর যে কীর্তি, সেটা নিয়ে আমরা মূলত জানছি। এটা মুর্শিদ কুলি খাঁ মারা যাওয়ার পর তার পরবর্তী অবস্থানটা এখানে কেমন ছিল সেটা। মুর্শিদ কুলি খাঁর পরেও এখানকার সমৃদ্ধিশালী ছিল, কারণ ওনার জামাই সিংহাসনে বসলেন যার নাম হচ্ছে সুজাউদ্দৌলা। হ্যাঁ দক্ষ ছিলেন। তারপরে সরফরাজ খান যখন বসলেন, উনি ততটা নয়, সেই জন্যই উনি আলীবর্দী খাঁর হাতে নিহত হয়েছিলেন বা মারা গেছিলেন। এই যে একটা বংশ ছিল তাকে বলা হয় নাসিরি বংশ বা নাসিরি ডাইনেস্টি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আফসারি ডাইনেস্টি, যেখানে রয়েছে নবাব আলীবর্দী খাঁ আর নবাব সিরাজউদ্দৌলা। এরাও দুজনেই দক্ষ ছিলেন, কিন্তু চারিপাশের যে আবহাওয়া যে ছিল, মানে সেই সময় কিন্তু যারা ছোট ছোট জমিদার ছিলেন তারা নিজেকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন, সেই জন্যই কিন্তু তারা বেশি দিন টিকে থাকতে পারেনি। কারণ আলীবর্দী খাঁ যতদিন ছিলেন ততদিন ধরে রাখার চেষ্টা করেছিলেন। একেতে বর্গীয়রাও সে সময় আক্রমণ করছে, দেশীয় আক্রমণ, তাহলে কোন দিকে যাবে? আলীবর্দী খাঁ চেষ্টা করেছিলেন ধরে রাখার, কিন্তু যখন সিরাজউদ্দৌলা বসলেন চারিপাশে শত্রুতে ভরা, তখন উনি পারলেন না। আমরা জানি 1757 সালে পলাশীর প্রান্তে যুদ্ধ হয়, সেই যুদ্ধে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়েছিলেন, এটাই আমাদের জানায়। কিন্তু কি ইংরেজরা হারিয়েছিলেন? আমাদের দেশীয় লোক কি তার সঙ্গে ছিল না? অমিতচাঁদ, রায় দুর্লভ, ইয়ার লতিফ, জগৎ সেঠ, রাজা কৃষ্ণচন্দ্র, নন্দকুমার, প্রত্যেকে জড়িত ছিলেন। তাহলে কি করে ইংরেজরা হারালো? আজকে আমরা শুধু বলি ইংরেজরা হারিয়েছে, দেশীয় লোক সাথ না দিলে কখনোই ইংরেজরা পারতেন না।
নবাব সিরাজদৌল্লাকে হারাতে। আমরা যে শুধু দোষ দিই মির্জাফরের, শুধু হ্যাঁ। তার দোষ আর নয়। মির্জাফর কি হয়েছে মানে বলে না একজনের উপর বন্দুক রেখে পুরো সমাজটাকে পরিচালনা করা, এইটাই হয়েছিল। যেহেতু ওনাকে সিংহাসনে বসানো হয়েছিল, সিংহাসনে নামে মাত্র বসেছিলেন, ওনার কোনো ক্ষমতা ছিল না, শুধু নামমাত্র নবাব হয়েছিলেন। আমি আগেই বলেছিলাম হাজিদুরের সময় কি পারফেক্ট নবাব ছিলেন, ক্ষমতায় এরা বসবেন কিন্তু ক্ষমতা থাকবে না এদের হাতে। লোকে দেখছে উনি বসে আছেন কিন্তু পরিচালনা করছে কে? ইংরেজরা। এই যে ভারতবর্ষে 200 বছর ইংরেজরা শাসন করেছেন, কোথাও কিন্তু সিংহাসনে দাবি করেননি, ওনারা পরিচালনা করেছেন। কিন্তু প্রত্যেক জায়গায় আলাদা আলাদা করে একজন জমিদার হোক, নবাব হোক, রাজা হোক, তারা বসিয়ে নিজের মুনাফাগুলো লুটে এখান থেকে বিদেশে নিয়ে চলে গেছে। এদের আচ্ছা, আমরা শেষ একটা কোশ্চেন আপনার কাছে। এখন যখন তরুণ জেনারেশন ঘুরতে আসে, ইতিহাস বই আস্তে আস্তে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, খুব সংক্ষিপ্ত। সেক্ষেত্রে আপনাদের কাছে যে তথ্য গল্পের আকারে শোনা যায়, তারা কিন্তু শোনে, যতটা না বইয়ে পড়ে তার থেকে বেশি সেলুলয়েডে শোনে তারা। যখন আপনার কি মনে হয় যে গরম বাদে যখন এই গরমটা কমে যাচ্ছে, শীত শুরু হচ্ছে, প্রচুর লোক আসছে, প্রচুর গাইডও কথা শোনাচ্ছে, এইভাবে তো ছড়িয়ে পড়ছে এই কীর্তি? হ্যাঁ, ছড়িয়ে পড়ছে। যদিও অনেক গাইড রয়েছে যে রেফারেন্স বুকগুলো তারা ব্যবহার করে, ঠিক আছে, অনেকে করেন না, শুনে শুনে বলে। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করছে। হ্যাঁ চেষ্টা প্রত্যেকে করে, ঠিক আছে। এবার আমরা কী হচ্ছি, আমরা আজকের দিনে বর্তমানে ইউটিউব যেটা বলা হচ্ছে বা ফেসবুক বা আপনারা গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি তথ্যগুলোকে বেশি আমরা প্রায়োরিটি দিই, কিন্তু সেটা কে ভুল বললো কি ঠিক বললো, সেই অথেন্টিক কতটা আছে আমরা সেটাকে গুরুত্ব দিই না। সেটাকে দিলে পরে মানুষ সঠিক তথ্যটা পাবে, আর সঠিক তথ্যটা কি সেটা জানতে পারে মানুষ। এখানে এই ভিডিও শেষ করব। পরবর্তী ভিডিও কোথায় হবে, কিভাবে করব, সেটা দাদার সঙ্গে কথা বলে নেব। অসম্ভব ভালো তথ্য দিয়ে তিনি হেল্প করলেন। ইতিহাস সমৃদ্ধ জায়গা ঘুরতে ভালোবাসি, আর সেই সব জায়গার সন্ধানে আমাকে সহযোগিতা করছে আকবর দা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।